নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প বীরজপুর গ্রাম। গল্প পাঠ এবং গল্প লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প বীরজপুর গ্রাম। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্যে। শুরু হচ্ছে আজকের গল্প বীরজপুর গ্রাম। বাইকটা একটা চায়ের দোকানের সামনে দাঁড় করিয়ে শতরূপ বলল, আই মিলি, এই নেমে আয় মা, কি খাবি বল। মিলি বছর 9-এর একটি বাচ্চা মেয়ে। বাবা এবং মায়ের মাঝখানে সে বসেছিল, বাবাকে জড়িয়ে ধরে। বাইকে করে আজ ওরা ঘুরতে এসেছে বীরনগর, বীরজপুর গ্রামে। নামটা একটু অদ্ভুত, তাই গ্রামটা দেখার বিরাট ইচ্ছে। মিলির মা সুতাপার। সানগ্লাসটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে সুতাপা তাকালো শতরূপের দিকে। তুমি এই দোকানটায় দাঁড় করালে? কেমন জানো না দোকানটা? মানে হাইজেনিক মেনটেন চলে না। রাস্তাঘাটে বেরোলে অত পরিষ্কার পরিচ্ছন্নতা দেখলে গেলে চলবে না, যা পাবা তাই খাবা। তাছাড়া কালীনারায়ণপুর থেকে বেশ খানিকটাই রয়েছে, এইখান থেকে রানাঘাট, আবার বাইকে করে যেতে তো কিছুটা সময় লাগবে। মিলিকে কিছু খাইয়ে নিলে ভালো হয়। সে না হয় খাওয়ালাম, কিন্তু শোনো, তোমাকে একটা কথা পই পই করে জানিয়ে রাখি। বীরজপুর গ্রামটা সম্পর্কে আমার কিন্তু খুব একটা বেশি আইডিয়া নেই। তুমি কিন্তু সেখানে বেশি ফটর ফটর করতে যেও না। শুনেছি ওইখানকার আতঙ্ক রাজা আজও নাকি ঘুরে বেড়ায় ছদ্মবেশে। কিন্তু আমি তো সেখানে ফটর ফটর করতে যাব না, আমার জাস্ট একটা প্লট দরকার, তাই। সে বুঝলাম, তোমার বায়নার জন্যই তো নিয়ে যাচ্ছি, কিন্তু তুমি তো সব জায়গাতে গিয়ে সব জানতা ভাব মারো। চুপ হয়ে যায় সুতাপা। বাবা এবং মায়ের কথোপকথনের মাঝখানে হেসে ওঠে ছোট্ট মিলি। এই, তুই হাসছিস কেন? একটা চড় মারবো। যা করো তাই করো, আমার সামনে কিন্তু আমার মেয়েকে মারার কথা একদম মুখে আনবে না তুমি। এই তোমার আশকারা পেয়ে পেয়েই না মেয়ে মাথায় উঠেছে। তোমরা কেন এত ঝগড়া করো? শেষ পর্যন্ত ছোট্ট মেয়েটি বলে বসে। দোকানে অঙ্গুলি নির্দেশ করে সে কি খাবে সেইটা দেখায়, আর দেখানোর সঙ্গে সঙ্গেই তার বাবা দোকানিকে বলেন, দাদা ওই চিপসের প্যাকেটটা দিন তো। এত দূর যাবে এবার চিপসের প্যাকেট? সেই কোথা থেকে এসেছি আমরা, সবে মাত্র রানাঘাট কালীনারায়ণপুর পার করে ঢুকেছি বীরনগর, আর তুমি এর মধ্যেই। এই শোনো, গাড়িতে পেট্রোল ভরেছ? সেই নিয়ে তোমার চিন্তা করতে হবে না, গাড়িতে সব ঠিক আছে। চায়ের দোকানে চা বিস্কিট খেলো ওরা, আর ছোট্ট মিলি চিপস, বাপুচি কেক আর একটা ছোট্ট গজা মতো খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে বলল, বাবা একটা কোল্ড ড্রিঙ্কস? ওসব হবে না, তো না ঠান্ডার দোষ। খাক না, এক দিন বাইরে বেরোলে কিচ্ছু হয় না। মেয়ের বায়না রাখতে গিয়ে স্ত্রীকে উপেক্ষা করা। খুব রাগ হয় কিন্তু সুতোপার। মনে মনে বলে, চাঁদু তোমাকে আমি বিছানায় দেখে নেব। হ্যাঁ। আবার বাইকটা স্টার্ট করে ওরা শুরু করে যাত্রা। তোমাকে বীরনগরের এই বীরজপুরের কথা কে বলেছে বলো তো? কেউ বলেনি, স্বপ্নে পেয়েছি। কি? হ্যাঁ, আমি গত রাতে স্বপ্ন দেখলাম এখানে নাকি বেশ বীরজপুর বলে একটা গ্রাম আছে বীরনগরের ভেতর সাইডে। তুমি সিওর এই বীরনগর? হ্যাঁ রে বাবা, স্বপ্নে তো আমাকে তাই বললো। এই তোমার এক স্বপ্ন দোষ। লোকের স্বপ্ন দোষে ধাতু ক্ষয় হয়ে যায়, আর তোমার স্বপ্ন দোষে মস্তিষ্ক ক্ষয় হয়। বাজে কথা বলো না। এর আগে একবার মনে আছে সম্বলপুরে গিয়ে কি বিপদে তুমি আমাকে ফেলেছিলে? তোমার প্রজেক্টের প্লট খুঁজতে গিয়ে আমার সালা মার খেয়ে মরার জোগাড়। ভাগ্যিস তখন মেয়েটা হয়নি। হ্যাঁ, তাহলে মিলেও দেখতে পেত ওর বাবা কিরকম ঢিসুম ঢিসুম করতে পারে। তাই বাবা, তুমি মারপিট করতে পারো? মাঝখানে বসে ফোড়ন কাটে মেয়ে। বাবা বলে, না রে, তোর মায়ের কথা বাদ দে তো, সবকিছুতে গ্যাজানি মারবে। আচ্ছা মা,
কি প্রজেক্টের কাজ লাগে তোমার? ওহ, তুই বুঝবি না, আমি তো সংবাদপত্রে কাজ করি, তো ওখানে এক এক সময় এক এক রকম প্লট লাগে, বুঝলি, পাবলিককে খাওয়ানোর জন্যে। এই জন্যই তো আমাকে জোর করে ধরে বেঁধেছে। হ্যাঁ, তোর মায়ের সেই সম্বলপুরের ইতিহাস, ওই শুনে তো পাবলিশার্স খোঁচে বম। আর যে কিনা লেখার ডিপার্টমেন্টে ছিল, উনি তো চেয়ার ভাঙবে সেরকম একটা অবস্থা। সম্বলপুরের গোটা ঘটনাটা এমন জগা খিচুড়ি পাকিয়ে তোর মা বলেছিল এডিটারকে, এডিটারের তো হয়ে গেছিল। কিছুই বুঝতে পারে না মিলি, শুধু এইটুকু বলে গ্রামটা কিন্তু সুন্দর। হ্যাঁ, সুন্দর না? বীরনগরের বেশ খানিকটা ঢোকার পরে আবার একটা চায়ের দোকান, টাউন এলাকা, আর 5টা এলাকার মতোই। আচ্ছা দাদা, বীর্যপুর কোথায়? আপনারা ওখানে কি করবেন? ওখানে একটা কাজ আছে, মানে জায়গাটা সম্পর্কে জাস্ট একটা থট নেব। আমার স্ত্রী সুতপা চৌধুরী। নমস্কার, আমি একটি সংবাদপত্রে কাজ করি, তা আমার একটা অন্য রকমের তথ্য লাগবে, সেই কারণেই এই গ্রামে আসা। আপনারা তো ভুল রাস্তায় এসেছেন, এ তো বীর্যপুর নয়, মিঠোপুর। আপনারা বরং ওই মেন রাস্তা ধরে বাঁ দিকে যান। দেখেছ, প্রথমেই বলেছিলাম যে আমরা ভুল রাস্তায় ঢুকেছি। সালা পথচারীদের জিজ্ঞাসা করা মুশকিল। কাকে জিজ্ঞেস করেছেন বাবু? জিজ্ঞেস করলেন চায়ের দোকানের লোকটি, সঙ্গে সঙ্গে আমার স্ত্রী, যিনি সব জানতা, মুখের ওপরে আমার ইশারা না বুঝেই হারে একটি বাইক আরোহীকে, বেশ বয়স্ক, চাপ দাঁড়িয়ে আছে, চোখে চশমা পরা, ওনাকে ভদ্রলোক ভেবে জিজ্ঞেস করলাম, উনি তো এই ঠিকানায় দিল। দোকানির মুখটা সঙ্গে সঙ্গে বেজার হয়ে যায়, বলল, বীর্যপুরের সব থেকে বেশি আতঙ্ক রাজা। এক এক সময় এক এক বেশে কিন্তু ঘুরে ঘুরে বেড়ায়। ও চায় না ওর জীবনের খুঁটিনাটি কেউ কোনোদিন কোথাও প্রকাশ করুক, তাই ওই গ্রামে সংবাদপত্র পত্রিকার যে কোনো লোকেরই ঢোকা বারণ। তা বললে কি করে হবে? আজকে কত বছর ধরে ও বিভিন্ন জায়গায় ওর দলকে খাটিয়ে বেড়াচ্ছে, কত রকম কাজের সঙ্গে ওরা যুক্ত, নারী পাচার থেকে শুরু করে আরো কত কি। তা ওদের যদি একটা ছোট্ট কিছু বার করে, সুতপা, তোমাকে না সবকিছুতে ফটর ফটর করতে বারণ করেছি, তুমি এখানেও এক্সট্রা কথা বলছো। কথা বলতে দাও না, আমাকে একটু বুঝিয়ে বলতে দাও, লোকটি বুঝতে পারছে না। সুতপাকে টেনে হিচড়ে গাড়িতে ওঠাতে যায় শতরূপ, আর হেসে ফেলে ছোট্ট মিলি। মিলির হাসি দেখে বিরক্ত হয়ে যায় সুতপা। এই তোর কথায় কথায় এত হাসি আসে কোত্থেকে রে? হ্যাঁ, চুপ কর পাজি মেয়ে। গাড়িটা আবার স্টার্ট করে ওরা। ধন্যবাদ দাদা বলে আবার যাত্রা শুরু করে। ঠিক যেই পথে সেই লোকটি নির্দেশ করেছিল, এইবার সেই পথে না গিয়ে অন্য পথে। চারিদিকে গাছপালায় ঘেরা, মাঝখানের পিচের রাস্তা, যেতে বেশ ভালোই লাগছে। ছোট্ট মিলি বলে, এই পথ যদি না শেষ হয়। গান পাচ্ছে নাকি? বলে সুতপা। আবার বেশ খানিকটা পথ অতিক্রম করার পর একটি হোটেলের সামনে এসে ওরা দাঁড়ায়। বাপরে বাপ, গাড়ি চালিয়ে চালিয়ে আজকে আমি হয়ে গেলাম, তবুও তোমার বীর্যপুরের খোঁজ পেলাম না। আপনারা কোথাও যাচ্ছেন নাকি? দোকানদার জিজ্ঞেস করলেন। হ্যাঁ দাদা, এটা নাকি বীর্যপুর? হ্যাঁ, বীর্যপুর গ্রাম। আপনারা কোথা থেকে আসছেন? আমরা অনেক দূর থেকে আসছি, আসলে রানাঘাটে আমার শ্বশুর বাড়ি, ওইখানে থেকেই এই বীরনগর কাছাকাছি বলে আসা। ও আচ্ছা আচ্ছা, এখানে কি কাজ? এইখানে এসেছি বীর্যপুরের খোঁজ করতে, মানে এখানকার আতঙ্ক, রাজা সম্পর্কে কিছু তথ্য জোগাড় করতে। এই যে আমার স্ত্রী সুতপা চৌধুরী। নমস্কার, আমি একজন সংবাদপত্রে কাজ করি, তাই নতুন নতুন তথ্যের আমার দরকার হয়। বুঝতেই পারছেন, রাজা এখানকার আতঙ্ক, আর এটা আমি জানতে পেরেছি বহু বছর আগে আমারই এক বোনের মাধ্যমে। সে এখানকার কলেজে পড়াশোনা করত। রাজা তার সাথে নোংরামি করেছিল, তারপর তাকে পাওয়া গিয়েছিল সোনাগাছিতে। ওখানকার পুলিশের তৎপরতায় তাকে জ্যান্ত পাওয়া যায় এবং তাকে বাড়িতে মা বাবার হাতে তুলে দেওয়া হয়। আমার খুড়তুতো দিদি ব্যাপারটা পাড়ায় রটে গিয়েছিল। আমি তখন বছর 12-13 হব, খুব একটা বুঝতাম না। তবে তবে এখন আপনি সেই পুরনো ইতিহাস আবার তুলে আনতে চাইছেন? না না, ওইরকম কিছু না। ধরুন বীর্যপুরের আতঙ্ক রাজা, ওর সম্পর্কে যদি একটু তথ্য বার করে, মানে ওকে যদি মানুষের কাছে আর 5টা সাধারণ মানুষের মতো। রাজা কখনো সাধারণ হতেই পারে না,
রাজা হলো গিয়ে আমাদের এখানকার আতঙ্ক। বলে চারিদিকটা দেখে নিলেন তিনি। তারপরে বললেন, জীবন বাঁচাতে চাইলে এখান থেকে চলে যাও, আর এসো না এখানে। কথাটা খুব একটা ভালো লাগলো না সুতাপার। শতরূপ বলল, দেখেছ, তোমাকে প্রথমেই বলেছিলাম এখানে আসার দরকার নেই। এ প্রত্যেকটা মানুষই এখানে রহস্যময়। তাছাড়া বীর্যপুরের আতঙ্ক রাজা সম্পর্কে তোমাকে কেউ এখানে তথ্য দেবে না, উল্টে আমরাই বিপদে পড়ব। বাজে কথা বলো না। হ্যাঁ, আমাকে দিদি বলেছে ছেলেটা নাকি খুব একটা খারাপ না, ওর কথা মতো চললে সবকিছু ভালো। নচেত তাহলে তুমি যখন ওর সম্পর্কে এইটুকু তথ্য জানোই, ওইটা দিয়েই কাজ চালিয়ে। বলতে বলতে ঠিক ওদের গা ঘেঁষে একটা বাইক ভস করে বেরিয়ে গেল। আরে দাদা, দেখে চালাবেন তো, বাচ্চা আছে। ততক্ষণে মিলির হাঁটুর মধ্যে সজোরে একটা ঘাই দিয়ে গেছে বাইকটা। মিলি কান্না করছে। কি হয়েছে মা, কি হয়েছে? বাই ব্যথা দিল বলে কাঁদছে। দেখেছ, এই তোমার জন্য যদি আমার কোনো মেয়ের ক্ষতি হয় না। আচ্ছা শতরূপ, তুমি আমার ওপরে কেন হুজ্জুতি করছো? আমি কি ইচ্ছে করে তোমাদেরকে বিপদে ফেলেছি? তাছাড়া যদি আমি এজেন্টের সঙ্গে আসতাম তাহলেই ভালো হতো। ওটা করলেই ভালো করতে, শুধু শুধু আমাকেও বিপদে ফেলবে, নিজেও বিপদে পড়বে, আর তার সঙ্গে মেয়েটাকেও। ভালো লাগে না। আবার গাড়িটা স্টার্ট করে ওরা। এইবার ওরা প্রকৃতপক্ষেই বীর্যপুরে ঢুকেছে। গ্রামটা আর 5টা গ্রামের থেকে বেশ খানিকটা অন্যরকম, তবে ভীষণ চুপচাপ, নিঝুম পরিবেশ। খুব একটা দোকানপাট নেই, পাকাপোক্ত বাড়ি আছে বেশ কটা। মানুষগুলোও কেমন যেন রহস্যময়, দেখে মনে হচ্ছে ভিন গ্রহের বাসিন্দা। রাজা আজ থেকে 25 বছর আগে এইখানকার আতঙ্ক ছিল, লোকে ভয় পেত এখানে আসতে। এমএলএ এমপি থেকে শুরু করে প্রশাসনিক কর্তারা সবাই থরথর করে কাঁপত রাজার আতঙ্কে। সেই রাজা দুম করে একদিন উধাও হয়ে গেল, তবে এখনো নাকি বোঝা যায় আর শোনা যায় সে এইখানেই রয়েছে। প্রচুর মেয়ের ইজ্জত নষ্ট করেছে, প্রচুর রাহাজানি, খুন, ডাকাতি, চুরি করেছে। ওর মর্জি মতো চললে খুব ভালো, আর না চললেই তার জীবনটা নিয়ে নিয়েছে। এমন একজন ব্যক্তি, তার সম্পর্কে তথ্য আজ পর্যন্ত কোনো সংবাদে বা চ্যানেলে দেখানো হয়নি। আর এইটার সূত্র ধরেই সুতাপার এখানে আসা। সুতাপার খুড়তুতো দিদি তখন জোয়ান। কলেজের সামনে বসেই ওই বীর্যপুরের আতঙ্ক রাজা বিড়ি সিগারেট খেত, মদ খেত, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারত। অপার্থিব সুন্দরী সেই মেয়েটির রূপ তাকে ভুলিয়ে দিয়েছিল। সরাসরি বিয়ে করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু উপেক্ষা করেছিল মেয়েটা। অতঃপর কপালে জুটেছিল সম্ভ্রমহানি এবং রেপ কেস। রক্ততে রক্তাক্ত করে দিয়েছিল মেয়েটিকে। তারপরেও খোঁজ পাওয়া যায়নি রাজার। কিন্তু পরবর্তীতে শোনা গিয়েছিল ওই মেয়েটার সঙ্গে ধর্ষণ ক্রিয়া করার পর থেকেই রাজার নাকি পরিবর্তন হয়েছে। শোনা গিয়েছিল সে নাকি উল্টোপাল্টা কাজ করা ছেড়ে দিয়েছে। তবে দিদি আজ পর্যন্ত শান্তি পায়নি। রাজার রক্ত না খেয়ে তার নাকি শান্তি হবে না। ধীরে ধীরে মেয়েটা কেমন যেন মানসিক রোগীতে পরিণত হয়েছিল। এখনো একটা মেন্টাল হাসপাতালে রয়েছে। দিদির কাছ থেকে ছোটবেলায় দিদির অভিজ্ঞতা আর বড় হয়ে এই আতঙ্কটা, সবকিছু মিলিয়ে একটা সুন্দর বাতাবরণের সৃষ্টি হতে পারে, এই ইচ্ছে পূরণের জন্যই বীরনগরে আসা। একজন পথচারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। বয়স্ক বৃদ্ধ, গোঁফদাড়ি আছে, এই গরমের মধ্যেও গায়ে চাদর জড়ানো। সবটা দেখে কেমন যেন লাগছে। দাদা, একটু বলবেন এখানে বীর্যপুরে কি আমরা চলে এসেছি? হ্যাঁ, এটাই বীর্যপুর। কেন বলুন তো? এখানকার আতঙ্ক রাজা, ওনার সম্পর্কে কিছু তথ্য আমার দরকার। কি করবেন জেনে? সে তো আর বেঁচে নেই, মারা গিয়েছে। তার জীবনের শেষ ভুলটা করে সে মারা গিয়েছে। সে আত্মত্যাগ দিয়েছে নিজের। কিন্তু আমি যে শুনলাম সে নাকি আজও বেঁচে রয়েছে, আর তার ভয় নাকি এখনো আপনারা থরথর করে কাঁপেন। বৃদ্ধ মানুষটি ঘুরে তাকায় সুতাপার দিকে। তোমার বয়স কত হবে? খুব জোর 28, 29 কি 30, এর বেশি নিশ্চয়ই নয়। তা এই বয়সে এত কৌতূহল ভালো না। তার উপরে কোলে একটা বাচ্চা আছে। সবকিছু যদি ভালো চাও তাহলে চুপচাপ এখান থেকে ফিরে যাও, বুঝেছ? এই বলে ভদ্রলোক এগিয়ে চলেছেন। শতরূপ কিন্তু দূরে বাইকে বসেছিল একটা গাছের ছায়ায়।
মেয়েটার পায়ে ব্যথা লেগেছে বলে শতরূপের আর এগোতেই ইচ্ছে করছে না, কিন্তু স্ত্রীর কাজটা সেটাও তো দেখতে হবে। এই পত্রিকায় কাজ করা বরাবরের স্বপ্ন সুতাপার, বিয়ের পর পূর্ণ করতে পারেনি। মেয়েটা হওয়ার পর এই 5 বছর বয়স যখন হয় তখন পূর্ণ হয়, আর এই কাজের মাধ্যমে এখন ওদের সংসারটা বেশ ভালোই চলছে। শতরূপ মেয়েকে আদর করতে করতে বলে, সামনের দোকানে কোনো ললিপপ টলিপপ পাওয়া গেলে তোকে কিনে দেবো, বুঝলি? মেয়ে চোখের জল মুছে হাসে। চলো, এখানে খোঁজ পাওয়া বিশাল মুশকিল, বলে সুতাপা। তাহলে চলো ফিরে যাই। না না, ফিরে গেলে কি করে হবে? আমি এসছি তখন আমি খোঁজ নিয়েই ছাড়বো। তুমি যখন জানছো এটা ডাকাতের গ্রাম, তবুও ডাকাতের মাঝখানে থেকে তোমার কি সুখ বলো তো? তোমাকে দোকানদারটা বললো চলে যেতে, তোমাকে এখানকার পথচারী বললো চলে যেতে, তার উপরে কোলে মেয়ে আছে বলে ভয় দেখাচ্ছে। তুমি কি এগুলো বুঝতে পারছো না? আমি সব বুঝতে পারছি, তবু আমার মনটা বলছে। তোমার মন কি বলছে তাই শুনলে তো আমার হবে না সুতাপা। মেয়েটার পায়ে লেগেছে, এখন বরং চলো ফিরে যাই। তুমি বরং তোমার পত্রিকার এডিটরের সঙ্গে এসো। সুতাপার মুখটা ভার হয়ে যায়, বুঝতে পারে শতরূপ কিছু ভুল বলেছে। তোমাদের এই বায়না রাখতে গিয়ে না মাঝখানে আমি পিষে মরে শেষ হয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে ছোট্ট মিলি হেসে দেয়, বলে, বাবা আমার ললিপপ, ওই দেখো সব কটাই সে আনা, বলে আবার গাড়ি চালাতে শুরু করে। দুপুর গড়িয়ে গিয়েছে, তবুও বীর্যপুরের রাজা কোথায় আছে এই সম্পর্কে কেউ কোনো হদিস দেয়নি। বরং রাজা কোথায় জিজ্ঞেস করলেই সবাই কেমন যেন চলে যায়, মানে নামটাই এতটা আতঙ্ক। তাহলে মানুষটা সামনাসামনি এলে কি বিভৎস ব্যাপারটাই না হবে। যেই মেয়েটিকে শেষ জীবনে রাজা রেপ করেছিল, সেই মেয়েটি তারই নাকি বাবার অবৈধ সন্তান। নিজের বোনের সঙ্গে ধর্ষণ ক্রিয়া করার পর থেকেই রাজা সেই কাজ ছেড়ে দিলেও নারীদের প্রতি আজও তার অমোঘ টান রয়েছে। সুযোগ পেলেই সে তার পাশবিক সত্তাকে জাগ্রত করতে পারে। তবুও এতটা রিস্ক নিয়েও এই গ্রামে এসেছে সুতাপা। দুপুর 1:30 নাগাদ একটা হোটেলের সামনে ওরা দাঁড়ায়। না, প্রচন্ড খিদে পেয়েছে, বিশেষ করে মেয়েটার। বউ না খেলে না খেয়ে থাক, কিন্তু মেয়েকে তো খাওয়াতে হবে। এই তুমি কিছু খাবে? না গো, আমার খিদে নেই। তুমি তাহলে পেটে খিল্লি মেরে বসে থাকো, মেয়েকে খাওয়াবো, খাইয়ে এখান থেকে সোজা ফিরবো রানাঘাট। তারপরে আগামীকাল ভোরবেলায় আমাদের কলকাতা, সেইখান থেকে ফ্লাইটের টিকিট কাটাই আছে দিল্লি, বুঝলে? তুমি সেইখানে গিয়ে তোমার এজেন্টের সঙ্গে যা খুশি করো, আর বলবে ওইখানকার এলাকা সংক্রান্ত আতঙ্কদের খোঁজ নিতে। আজকাল ক্রাইম সব জায়গাতেই রয়েছে, শুধু একা এই পচা গ্রামে নয়। হোটেলের মালিক ওদেরকে দেখে বেশ সহাস্য বদনেই হাত দুটো জোর করে এগিয়ে এলেন, বললেন, ভেতরে যান না, এসি আছে। বাইকটা? আরে এখানে অনেক গাড়ি আছে, রাখেন। সুতাপা ওর জিন্সের প্যান্টের পকেট থেকে মোবাইলটা বার করে শতরূপকে বলে, তোমার ফোনটাও রেখে যাও না, নাহলে খেতে বসেও ফোন টেপাটেপি করবে, ভালো লাগে না। সুতাপার কথা মতোই হ্যান্ড ব্যাগের মধ্যে মোবাইলগুলো পুড়ে গাড়ির ডিকির মধ্যে রেখে সেটাকে লক করে ওরা হোটেলের ভেতর ঢোকে। একটা স্পেশাল ঘরে, যেখানে বেশ কয়েকটা সিট রয়েছে আর রয়েছে এসি। আহ, বলে ছোট্ট মেয়েটি, এতক্ষণ প্রখর তাপে পুড়ে হঠাৎ করে এসির ঠান্ডা শরীরটাতে বিরাট একটা সুন্দর মখমলের মতো পরিবেশের সৃষ্টি করেছে। কি খাবি বল? মাংস খাবো। না না না, বাইরের মাংস দেবো না। এই তুমি নিরামিষ ভাত বলো। তুমি থামো না, মেয়েটাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। কোথায় বললাম একটু লং ড্রাইভে অন্য কোথাও যাই, তা না উনি বীর্যপুরের বীজ খুঁড়তে এসেছেন। কি খাবি বলতো মা? খাসি খাবি না মুরগি খাবি? মুরগি খাবো। এই বাবার কাছে মেয়ে এত প্রশ্রয় পায় সুতাপার ভীষণ রাগ হয়, আবার ভালোও লাগে। যখন জন্ম দিয়েছিল মিলির, তখন আতঙ্কে ছিল সুতাপা। বাড়ির প্রত্যেকটা মানুষ ছেলে সন্তান চেয়েছে। একমাত্র শতরূপী নার্সিংহোমে ভর্তি হওয়ার আগের দিন সুতাপার পেটের ওপরে হাত রেখে বলেছিল, দেখো আমাদের মেয়ে হবে। হয়েছেও তাই। মা না হোক, বাবাই যেন বুঝতে পেরেছিল নারীর টানটা। মেয়েকে বিরাট ভালোবাসে শতরূপ, তাই সুতাপার কিছুই ওর উপরে চলে না। ওরা নিজেরা খেলো নিরামিষ ভাত, সবজি ভাত, ডাল, আলুর চোখা ইত্যাদি, আর মেয়ের জন্য 2 পিস লেগ মানে মুরগির ঠ্যাং। বেশ অনেকক্ষণ লাগলো ওদের খেতে। ঠান্ডা জল, ঠান্ডা পরিবেশ, গরম ভাত, সব মিলে মিশিয়ে দারুণ একটা অবস্থা। টয়লেটে গিয়ে ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত মুখ পরিষ্কার করে ধুয়ে ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে ম্যানেজারের কাছে বিল মিটিয়ে হাতে বেশ খানিকটা মৌরি নিয়ে মুখের মধ্যে পুরেই একটা চিৎকার দিল সুতাপা।
হে কি, আমাদের গাড়ি? অবাক হয়ে গিয়েছে শতরূপ। হে কি দাদা, আমার বাইক কোথায় গেল? আরে দাদা, এখানে সারি সারি বাইক, আর দেখেন না কোথাও একটা আছে। যেই ম্যানেজার কিছুক্ষণ আগেও ভদ্র ব্যবহার করছিল, সেই ম্যানেজার হঠাৎ করে পাল্টি খেয়েছে। আপনি তো বললেন এখানে রাখতে, তাই তো রেখে গেলাম। আরে খ্যাচ প্যাচ করছেন কেন? কাস্টমারকে আসতে দিন, জানতো। এমন করেই সরিয়ে দিল ভদ্রলোক। আরে বাহ, এমন কুকুরের মতো আচরণ! আগে জানলে এই হোটেলেই ঢুকতো না শতরূপ। শতরূপ বলে, জানেন আপনি কার সাথে কথা বলছেন? আপনি জানেন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? এটা বীরজপুর, রাজার এলাকা। এখানে ওর কথা ছাড়া আর কারো কথা চলে না। রাজা? সে এখনো বেঁচে আছে? রাজা সবার মধ্যে বেঁচে আছে। মরার আগে সবার মধ্যে একটা একটা করে রাজাকে সে বীজ পুঁতে দিয়ে গেছে। সাদেকে এই গ্রামের নাম বীরজপুর। জান তো, জান জান জান। তাড়িয়ে দিল ওদেরকে। শতরূপ বিড়ি মিটিয়ে পকেটের মধ্যে মানিব্যাগটা পুড়ে হ্যাবলার মতো দাঁড়িয়ে রয়েছে রাস্তার মাঝখানে। প্রখর হতে মেয়েটার কষ্ট হচ্ছে। বাবা, বাইক কোথায়? মেয়ে জিজ্ঞেস করছে। ছোট্ট মেয়ে সব তার বুঝতে পারছে না বাইকটা চুরি হয়ে গিয়েছে, আর না হলে কোনো ছলে কৌশলে বাইকটাকে সরিয়ে ফেলা হয়েছে। এর আগেও ওদের সাথে এমন হয়েছে, সম্বলপুরে থাকাকালীন। তখন তো মানিব্যাগটা অব্দি হাওয়া হয়ে গিয়েছিল। কত কষ্টে যে ফিরতে হয়েছে সেটা একমাত্র শতরূপ আর সুতাপাই জানতো। তখন তো মিলই হয়নি। অনেকক্ষণ রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে বউয়ের দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে বারবার যেন প্রশ্ন করছিল শতরূপ, কি দরকার ছিল তোমার মেয়েটাকে নিয়ে আসার? তুমি আমি আসতাম, থাকতো মায়ের কাছে। হ্যাঁ, কিন্তু এখন আর বলে কি লাভ? মেয়ে বায়না করেছে। যাবেন নাকি? আমাদেরকে একটু বীরনগর স্টেশনে পৌঁছে দিন না, জিজ্ঞেস করে এক টোটোওয়ালাকে। টোটোওয়ালা প্রথম ওদেরকে ভালো করে দেখে নেয়, তারপরে বলে, মাফ করবেন দাদা, এই রোদের মধ্যে কোথাও যাব না। তাছাড়া এখন আমার রেস্টের সময়। আচ্ছা মানুষ তো, আপনাকে ডবল ভাড়া দেব, আপনি আমাদেরকে একটু নিয়ে চলুন প্লিজ। ডবল ভাড়া? এ টাকার গরম দেখাচ্ছে। এ রনি, এ পটলা, এ দেখ দেখ দেখ, আমাদেরকে টাকার গরম দেখাচ্ছে। সবাই মিলে খুব হাসাহাসি করে। একটা টোটোওয়ালা নয়, অসংখ্য টোটোওয়ালা, যেন ওরা একটা বিরাট বড় হাসির খোরাক। আর ওদের এরকম অট্টহাস্য দেখে শতরূপ বলে, আপনারা সত্যি অশিক্ষিত, একেবারে যাচ্ছে তাই। যারা বেড়াতে এসেছে তাদেরকে নিয়ে কোথায় একটু শুনুন দাদা, ওই বেড়াতে আসা পর্যন্তই দেখানো ভালো। বেশি কৌতূহল ক্ষতির কারণ। আমরা কি কৌতূহল দেখিয়েছি বলুন তো মশাই? হ্যাঁ, কি কৌতূহল দেখিয়েছি? তখন থেকে হোটেলের ম্যানেজার আপনারা কি শুরু করেছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, আমাদের এলাকায় যাবেন, দেখবেন আমরা আপনাদেরকে কিভাবে আপ্যায়ন করি, ওইটুকু অন্তত শিখে নিন দাদা। এখানে আমাদেরকে আপ্যায়ন শেখাবেন না। রাজাদার বাড়িতে কখনো গিয়েছেন? হ্যাঁ, শয়ে শয়ে লোক ওখানে একদিনে খায়। উনি দাতা, ওনার মা অন্নপূর্ণা দেবী, আর আপনারা আমাদেরকে শেখাচ্ছেন? হ্যাঁ দাদা, এক সময় খুব খারাপ ছিল, পরে যখন ভালো হয়েছে, এমন ভালো, হ্যাঁ এতটাই ভালো হয়েছে যে এখনো আতঙ্ক ছড়িয়ে রেখেছে। আতঙ্ক, ওই আতঙ্ক মানুষের মধ্যে রাখতে হয় ম্যাডাম, না হলে কখনো দাম পাওয়া যায় না। আতঙ্ক না হলে আপনাকে লোকে কেন আপনার কাছে আসবে? ভয় পাওয়াতে হবে, ভয়, বুঝলেন? যান তো, যান যান যান, এখন যান বলে ওদেরকে তাড়িয়ে দেওয়া হয়। বুঝতে পারে ওরা ভুল জায়গায় এসে পড়েছে। আজকের আতঙ্ক নয়, বহু বছরের, যেই কারণে এখানে ভোট হলেও সবসময় যেতে হই একটি ছেলে, রাজা, যার কথায় এমএলএ, এমপি এবং প্রশাসনিক কর্তারা ওঠে বসে। এতটাই তার প্রভাব, এতটাই তার রব এবং এতটাই তার আতঙ্ক। না গো, অনেক বড় ভুল করেছি, কি করে ফিরবো এখন সেটা ভাবো, বুঝলে কথাটা? শতরূপ বলে সুতপাকে উদ্দেশ্য করে। আমিও তো বুঝতে পারছি না কি হবে বলো তো, আমার তো মাথায় কিচ্ছু ঢুকছে না। তোমারই তো সব থেকে গান পেঁয়াজি বেশি। মেয়ের সামনে কি শুরু করেছো? ঠিকই বলেছি, ছাতা কি করি। গরমের মধ্যে হাঁসফাঁস করছে মেয়েটি। বট গাছের ছায়া দেখে ওরা বসে। সামনে ধুধু প্রান্তর মাঠ, পকেটে টাকা আছে অথচ পৌঁছে দেওয়ার কেউ নেই। ওরা এসেছিল মেন রাস্তা দিয়ে, তাই এখন কোন দিকে স্টেশনে যাবে সেই রাস্তাটাও ওরা কেউ জানে না। রাস্তা দিয়ে যারা হেঁটে চলেছে সাধারণ পথযাত্রী, তারাও কেমন যেন একটা সন্দেহের দৃষ্টিতে ওদেরকে দেখছে, যেন মনে হচ্ছে ইতিমধ্যেই সমস্ত সংবাদপত্র পত্রিকাতে ওদের মুখটা রীতিমতো ছেয়ে গিয়েছে।
দেখানো হচ্ছে বিভিন্ন জায়গায় বীর্যপুরে এসেছে এরা ফোপর দালালি মারতে, এদেরকে কেউ সাহায্য করো না, তেমনই একটা অবস্থা। একজন বয়স্ক বৃদ্ধা হেঁটে যাচ্ছিল, দেখে মনে হচ্ছে ভিখারি ঠিকারি টাইপের হবে। চোখের জল নিয়ে ওর কাছে এগিয়ে গিয়ে সুতপা বলে, আমাদের একটু সাহায্য করুন না মাসিমা, স্টেশনটা কোন দিকে একটু বলে দিন, আমরা তাহলে সোজা গিয়ে যেতে পারি। বৃদ্ধ মহিলাটি হেসে বলে, মোবাইলের যুগে এবার স্টেশনের খোঁজ করছিস মা, মোবাইলে তো সব বলে। তাই তো, মাথায় এতক্ষণ বুদ্ধিটা কেন আসেনি? আমার নাতনি তো সবসময় মোবাইল নিয়েই পড়ে থাকে বলে ভদ্র মহিলাটি চলে গেলেন। তবে যাওয়ার আগে যেটা বলে গেলেন এইটা কিন্তু এতক্ষণ মাথাতেই আসেনি ওদের। সঙ্গে সঙ্গে মোবাইলটা বের করে ওরা ম্যাপ সার্চ করতে থাকে, কিন্তু মোবাইলটা বের করবে কি করে? যেই মোবাইলটা আলটিমেটলি বেরোলো সেটা তো মিলির মোবাইল, ছোট্ট মোবাইল, পকেটের মধ্যে মিলির জিন্সের গোঁজা, যেই মোবাইলে গান বাজে, কিছু দেখা যায় না। মোবাইলটা তো রয়ে গিয়েছে বাইকের ডিকিতে। শিট, বললাম আমি আমার কাছে রাখি, তুমি কি বললে খেতে বসে মোবাইল দেখবো? ইস, এত বড় ভুল করে ফেললাম। ছি, সেসব যে মোবাইলটাও। কয়েকটা গোনাগুন্তি টাকা রয়েছে কাছে, মেয়েটাকে নিয়ে এবার কি করতে হয় দেখো বলে দুশ্চিন্তায় ভেঙে পড়ে শতরূপ। ঠিক ততটাই দুশ্চিন্তায় ভেঙে পড়ে সুতপা। ধীরে ধীরে সূর্যের প্রখর কিরণের তাপ কমতে থাকে এবং সন্ধে আসতে থাকে। বিকেলের সূর্যাস্ত দেখে ওরা। ছোট্ট মেয়েটা বাবার ঘাড়ের ওপর মাথা রেখে ওই বটতলা চাতালের ওপরই ঘুমিয়ে পড়েছে। মারে, ওঠ ওঠ মা, তাকা। মেয়েটা তাকায়, ওর দৃষ্টিতে ভয়, চোখে মুখে আতঙ্ক আর পেটে খিদে। বাবা খিদে পেয়েছে। খাবি? হ্যাঁ খাবি, চল চল। কি গো, তুমি ওঠো। সুতাপারও চোখটা লেগে গিয়েছিল। কলকাতা থেকে বৃন্দাবন সামান্য একটু যাতায়াত, কিন্তু এখন মনে হচ্ছে যেন সহস্র ক্রোশ দূরে চলে গিয়েছে ওরা, এমন এক জায়গায় যেখানে দাঁড়িয়ে ওরা বদ্ধ বোকা। এখানে কি কোনো মানুষ নেই যে রাজাকে ভয় পায় না, রাজার বিরুদ্ধে যায়? নাকি প্রত্যেকটা মানুষই এইরকম স্তব্ধ? এটা কি আদৌ বীরনগরে, নাকি বীরচপুর জায়গাটা সম্পূর্ণ আলাদা, যার ম্যাপে কোনো হদিশ নেই, যার অস্তিত্ব কেউ কোনোদিন খুঁজে পায় না? একমাত্র যে মানুষটা এখানে আসে, রিয়ালাইজ করে, সে তার অস্তিত্ব টের পায়। সব মিলিয়ে বিরাট একটা ভয়ের বাতাবরণের সৃষ্টি করেছে ওদের মনে। মেয়েকে কোলে নিয়ে এগিয়ে যায় শতরূপ, পেছন পেছনে সুতাপা। তিনজনেরই পরনে রয়েছে অলিভ কালারের শার্ট এবং ব্ল্যাক কালারের জিন্সের প্যান্ট। ওরা সবসময় ড্রেস কোড মেনে চলে, আর ওদের গাড়িটা সেইটাও অনেকটা সেই রকমই ছিল। আবার হাঁটতে হাঁটতে ওরা সেই হোটেলের সামনে এসে দাঁড়ায়। দাদা, একটা ঠান্ডা জলের বোতল দিন তো। কে আপনারা? এই দান 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 দান, বাইরের লোক এখানে খেতে দেওয়া হয় না, এখানে দেওয়া হয় এলাকার লোকদের। যান। সে কি, হোটেল খুলে বসে আছেন, খেতে দেওয়া হয় না মানে? হ্যাঁ, এটা কি আপনার বাপের নাকি? হ্যাঁ, বাপ তো একদম কথা বলবেন না। কোন এলাকায় এসছেন জানেন? আবার লোকটি রব ঝরায়। শতরূপকে হাত ধরে চুপ করতে বলে সুতাপা। বুঝতে পারে ওদেরকে তিলে তিলে মারার চাল চলছে। একটু মেয়েটার দিকে চান দাদা, দয়া করে একটু জল দিন, ভিক্ষে চাইছে আপনার কাছে। এই শুনুন, এসব ভিক্ষে পিক্ষে এখানে চলে না। এই জানতো, এ ন্যাপলা, এ বের করে দেবে। ন্যাপলা কিছুক্ষণ আগে যে কিনা টোটো ড্রাইভার ছিল, হ্যাঁ এ তো সেই ছেলেটি। সুতাপা দৌড়িয়ে যায় তার কাছে, তার হাত দুটো ধরতে গেলেই সেই লোকটি ঠাঁটি একটা চড় মারে সুতাপার গালে, বলে, গতর দিয়ে ভোলানোর চেষ্টা করছিস মাগি? হ্যাঁ, তোর গতর তোর কাছে রাখ, হাত একদম ধরবি না। হ্যাঁ, আমরা বীর্যপুরের ছেলে, রাজাদার ভাই, আমাদেরকে একদম ধরবি না। রাজাদা এখন মেয়ে মানুষকে স্পর্শ করে না, তবে হ্যাঁ, বেবুসে মেয়ে মানুষকে দেখলে তুই যদি হতে যাস। এইবার সুতাপাও রেগে যায়, ঠাঁটিয়ে চড় মারে সেই ছেলেটির গালে, বলে, আপনার হাত ধরতে যাচ্ছিলাম আমি আমার বর ভেবে নয়, আপনার হাত আমি ধরতে গিয়েছিলাম একজন সাহায্যকারী হিসেবে। আমার মেয়েটার দিকে একটু তাকান ভাই, একটু জলের ব্যবস্থা করুন, ওর খুব তেষ্টা পেয়েছে। মেয়েটা কাশছে, ওর কাশির সিরাপটা পর্যন্ত রয়ে গিয়েছে ব্যাগে, যেটাকে নাকি 3 বেলা খাওয়ানোর কথা। সুতাপা কাঁদছে, শতরূপেরও অবস্থা খারাপ, আর মিলি তারও। কারো কোনো হেলদোল নেই, যে যার মতো কাজ করে বেড়াচ্ছে। এই পৃথিবীতে যেন এই 3টে মানুষই সব থেকে আলাদা, যেন ভিন গ্রহ থেকে আসা বাসিন্দা, যাদেরকে দেখেও নজর আন্দাজ করা হচ্ছে। দেখতে দেখতে সন্ধে গড়িয়ে রাত হয়, আর রাত মানেই চারিদিকের আতঙ্কটা আরো বেশি করে জেগে ওঠে। পরিবেশটা যেন ঘিরে ধরে খায় প্রত্যেকটা মানুষকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে চারিদিকের স্তব্ধতা
ধিনি পোকার ডাক। এই পরিবেশের মাঝখানে দাঁড়িয়েও নিজেদেরকে অন্যরকম ভাবা একটা বিরাট বড় আতঙ্কের সঞ্চার করে ওদের মধ্যে। এতক্ষণে অনেকগুলো দোকানে ওরা ঘুরে ফেলেছে, আর প্রত্যেকটা দোকানদারই ওদেরকে আগে দেখে নিয়ে তারপর তাড়িয়ে দিয়েছে। এতগুলো দোকান বোধহয় বাপের জন্মে কোনোদিনও ওরা ঘোরেনি। খাওয়ার জন্য ভিক্ষে চাইছে, টাকা থাকতেও খেতে পারছে না, একটা বিশ্রী অবস্থা। রাত ঠিক 8:45 নাগাদ ওরা আবার হাঁটতে হাঁটতে একটা রিক্সা স্ট্যান্ডের কাছে এসে দাঁড়ায়। আর এসেই দেখে বয়স্ক একটি ভদ্রলোক, যাকে মনে করার চেষ্টা করে শতরূপ। দাদা, আপনাকেই না সকালবেলা জিজ্ঞেস করলাম আমরা বীর্যপুর যাচ্ছি। লোকটি মুখ ঘুরিয়ে বলে, ভুল করেছেন, আমার সঙ্গে তো প্রথম দেখা হলো। তাছাড়া আমি একটা রিক্সা চালক, আমাকে দেখবেন কোত্থেকে? না, এত বড় ভুল আমি করতে পারি না। সুতাপাও শতরূপের কানের কাছে মুখ নিয়ে বলে, আমার মনে হচ্ছে এই লোকটাই রাজা, আমাদেরকে ফলো করছে। কি বলছো? হ্যাঁ, দেখো এর হাতের ডান হাতের ট্যাঁটোটা দেখো, যতই চাদর দিয়ে ঢাকার চেষ্টা করুক না কেন গরম তো। হ্যাঁ, এই সেম ট্যাটোটা ওই ভদ্রলোক বাইক আরোহীর গায়েও ছিল, তারপরে দুপুরের দিকে একজন টোটোওয়ালার গায়েও ছিল, আর এখন এই কি প্রত্যেক পদে পদে ফলো করছে আর আতঙ্কের সঞ্চার করছে? আমাদেরকে একটু খাবার দিন দাদা, দয়া করে। আমাদের কাছে টাকা আছে, নিয়ে নিন, তারপর যা শাস্তি দেবেন মাথা পেতে দেব। মেয়েটাকে ছেড়ে দিন, ওকে রানাঘাট পৌঁছে দিয়ে আসি। ওকে ওকে চুপ করতে বলে সুতাপা। বলে, কি করছো? ঠিকানা কেন বলছো? বিপদ তো। শতরূপ চুপ হয়ে যায়। লোকটি বলে, ভুল করছেন। এটা কি হলো? আপনাদেরকে কেন খেতে দেবে না? এই বাচ্চাটা না খেয়ে আছে, শুয়োরের বাচ্চা, চোখে দেখিস না? ধমকের চোটে দোকানদার নড়ে চড়ে বসে, বলে, আসেন আসেন, কি খাবো মামুনি? শুধু মেয়েটার জন্যে ছোট্ট একটা কেক আর 2টো বিস্কুট। এতক্ষণ পরে পেটে কিছু পড়ায় মেয়েটা খেতে গিয়ে বমি করে দেয় সব। পিত্ত গরম হয়ে গেছে। জল খাওয়ার পরে কিছুটা স্বস্তি বোধ করলেও ওই ব্যক্তি ওইখান থেকে তখন হাওয়া। দোকান থেকে বেরিয়ে সবে বলতে যাবে একটু থাকার জায়গার কথা, কিন্তু একটা গাড়ি পর্যন্ত নেই। এদিকে রাত বাড়ছে, ওরা ঘুরে বেড়াচ্ছে তখনও, রাস্তার পর রাস্তা, হোটেলের পর হোটেল। ওদেরকে কেউ থাকতেও দিচ্ছে না এবং খেতেও দিচ্ছে না, আর পাত্তাই দিচ্ছে না। সুতাপা অঝরে কেঁদে চলেছে। একবার ফিরতে পারি, আমি আর কখনো এই চাকরি করব না। এই চাকরি আমি ছেড়ে দেবো। শতরূপ, তুমি যা ইনকাম করো তাতেই তো আমাদের সংসার চলছিল, বলো। তারপরেও কেন এত এত টাকার ইনকামের এত এত লোভ হলো? কেন হলো? কেন তুমি আমায় বারণ করলে না? কেন তুমি আমায় বললে না যে আমার মেয়েটাকে দেখাশোনা করার দরকার? ও আমাকে দরকার, আমি ছাড়া ওর কেউ নেই। ও আমাকে মেয়েটার কাছে ফিরিয়ে দাও গো, মেয়েটাকে ফিরিয়ে দাও। এমন করে কেন বলছো? কিচ্ছু হবে না ওর, ও শরীর খারাপ করছে, ওকে একটু ডাক্তার দেখাতে হবে। বাড়িতে ভাতের পর ভাত ফেলি, রান্না করা সবজি তরকারি সব ফেলি, মেয়ে যা বায়না করে তাই দিয়ে খাওয়াই। আর এখন দেখো মেয়েটা একটু সিদ্ধ ভাত খেতে চাইছে, সেটাও পারছি না। মা হয়ে আমি একটুকুও তুলে দিতে পারছি না বলে আবার কান্নায় ভেঙে পড়ে সুতাপা। এইবার শতরূপনীদের চোখের জলটা আটকে রাখতে পারে না। মেয়েটা কাঁপছে ঠকঠক করে, একটু আগে বমি করেছে, জল খেয়েছে, হয়তো এখন সত্যি সত্যি খিদে পেয়েছে, আর না হলে শরীরটা আরো বেশি খারাপ করছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 10:30 বাজে। এতক্ষণে বাড়িতে মেয়ে আরামসে খেয়ে দিব্যি ঘুমিয়ে পড়ে এসির ঠান্ডা হাওয়ায়। সুন্দরভাবে মেয়ে এতক্ষণে নাক ঢাকে, আর দুইজনে মিলে কপালে চুমু খায় মেয়ের। আর সেই সময় আজকে ওরা বাইরে ঘুরে বেড়াচ্ছে হন্তদন্ত হয়ে। ভাগ্যিস আকাশটায় চাঁদ উঠেছে, মেঘ করে বৃষ্টি নামলে কি হতো মেয়েটাকে নিয়ে? নিজেদের চিন্তা করছে না ওরা, এখন বাচ্চা মেয়েটাকে বাঁচানোর চিন্তা। একটা দোকান শেল্টার বন্ধ করছিল, মিষ্টির দোকান। গরম রসগোল্লা তৈরি হচ্ছে সেখানে। তবে ওদেরকে দেখার সঙ্গে সঙ্গে যেন দোকানে এসে দোকান বন্ধ করতে চায়। হাত দুটো চেপে ধরে সুতাপা কান্না করে দেয়, বলে, দয়া করুন দাদা, আমাদেরকে দেখে বন্ধ করবেন না। আমরা এখানকার আতঙ্ক নই, আমরা আলপাশে সাধারণ মানুষের মতো। আমার কর্মদোষের জন্য আমি এখানে আসতে বাধ্য হয়েছিলাম। আমার বস আমাকে বলেছিল তাই এসেছিলাম, কিন্তু এসে বুঝতে পেরেছি আমি এখানে অনেক বড় ভুল করে ফেলেছি। এসে বিশ্বাস করুন, অনেক বড় ভুল। আমার শিক্ষা থাকলে আমি কোনোদিন আর অন্য কোনো গ্রামে গিয়ে কোনো মানুষের জীবন সম্পর্কে জানার চেষ্টা করব না, কারণ
মানুষ যত বেশি জানে, যত বেশি শেখে, তত বেশি তার কৌতূহল বাড়ে। আর এগুলো কমানো উচিত, অবশ্যই কমানো উচিত। আমি আপনাদের সঙ্গে সাপোর্ট করছি, আমি লিখবো তাই যে হ্যাঁ, যা এখন চলছে সেটা করা হোক। হ্যাঁ, শিক্ষিতদের হার কমানো হোক, যাতে কেউ সাথে সবাই বেকার থাকে। চাকরির জন্য যারা হন্য হয়ে কেউ যাতে না ঘোরে, আর হন্য হয়ে না ঘুরলে মানুষ শিক্ষিত না হলে চাকরির জন্য প্রেশার আসবে না। মানে আর পাঁচটা আবলা চুদার মতো সবাই ঘুরে বেড়াবে। হ্যাঁ, মানে মানুষ মূর্খ। আর যেখানে আমরা বাস করছি এটা একটা ভার্চুয়াল জগৎ, মনুষ্য দ্বারা সৃষ্ট। প্রকৃতিও এদের হাতে অসহায়। এরা যেভাবে চালাবে মানুষ ঠিক সেইভাবে চলবে। মানে এখন মানুষের স্বাধীনতা আর নেই, কিচ্ছু নেই। যার টাকার বল বেশি সে এখন সর্বসর্বা। আমি এগুলো লিখবো। আর আপনাদের সঙ্গে যে মানিয়ে গুছিয়ে চলতে হয় আর চলাটা উচিত আমাদের পরবর্তী প্রজন্মেরও, না হলে জানে আপনারা খতম করে দেবেন, টাকা থাকলেও আপনারা মেরে ফেলবেন। এটা বলবো আমি। দোকানদার হেসে ফেলে, বলে, এখানে এসব বলে লাভ নেই। আমি এখান থেকে একটা খাবারও দিতে পারবো না, দিলে আমার গর্দানটা যাবে। আমরা খেতে চাইছি না, আমার মেয়েটাকে দিন। ওর কিছু হয়ে গেলে আমরা বাঁচতে পারবো না। আগে নিজেরা তো বাঁচো, বলে দোকানদার অট্টহাস্য করে দোকানটা বন্ধ করতেই যাবে, এমন সময় কোথা থেকে যেন দেবদূতের মতো উদয় হলো লাস্যময়ী এক রমণী। পরনে তার হলুদ রঙের চুড়িদার, পাজামা, ওড়না সবটাই ম্যাচিং। সে একটা ব্লু কালারের স্কুটি চালাচ্ছে। হেলমেটটা খোলার সঙ্গে সঙ্গেই তার রূপের ছটা চারিদিকে ছড়িয়ে পড়ল। অন্ধকারের মাঝে যেন এক টুকরো চাঁদের রশ্মি। কি ব্যাপার ভানু কাকা, এত শিগগিরই দোকান বন্ধ করছো? তুমি তো সারা রাত দোকান খোলা রাখা পার্টি, এখন বন্ধ করছো কেন? দেখো না, এই যে সব অজানা মানুষরা এসে এখন ভিড় জমাচ্ছে। অজানা দেখে তো মনে হচ্ছে এনারা দূর থেকে এসেছেন। আপনারা কিছু খাবেন? আমি কিছু খাবো না দিদি, আমার মেয়েটি তখনও থরথর করে কাঁপছে, চোখ দুটো বোঝা, পেটটা পড়ে রয়েছে। একদিনে মেয়ের ওজন যেন 10 কিলো কমে গিয়েছে, একটা কঙ্কালসার দেহের মতো। বমি করে আরো বেশি দুর্বল। সকালবেলা ফটর করে ফোড়ন কাটছিল, এখন তো মুখ দিয়ে সেটুকুও বেরোচ্ছে না। ইস, এই বাচ্চা মেয়েটাকে না খেতে দিয়ে কি যে করো। বলেই মেয়েটি চুপ। ভানু কাকা, কি হয়েছে বলো তো? দিদি একটু ভেতরে আও দেখি। মেয়েটিকে ভেতরে নিয়ে গেল ভদ্রলোক। বেশ অনেকক্ষণ ধরে দেখতে পেলে ওরা কি যেন বেশ বললো গুটুর করে। মেয়েটিও আতঙ্কিত হলো। কি বলছো? তারপরে ওদের কাছে এসে বলল, আপনারা ভুল জায়গায় চলে এসেছেন দিদি ভাই। এই জায়গায় এসে আপনারা একদম ঠিক করেননি। আজ থেকে বছর 10 আগে আমার মা বাবাও ঠিক একই ভুল করে এখানে আমাকে রেখে চলে গিয়েছিল। আর কোনোদিন বাবা মা ফিরে আসেনি। তারপর থেকে আমি এই বেড়াজালে আটকে রয়েছি। হ্যাঁ, নিজের স্বাধীনতা পেয়েছি হয়তো ঠিকই, পড়াশোনা করতে পেরেছি, আমার ইচ্ছে পূরণ হয়, কিন্তু আমাকে তোলা করে রাখা হয়েছে বাঁদী হিসাবে। আমার বয়স যখন 25-26 কোঠায় হবে, তখন আমাকে বিয়ে দেওয়া হবে রাজার ছেলের সঙ্গে। এদের বংশকে এরা এইভাবেই লুকিয়ে রাখে মাটির তলায়। আর সব থেকে ভালো মেয়েদের সঙ্গে এরা বিয়ে দেয় কেন জানেন? এদের সন্তানগুলোকে শিক্ষিত করতে হবে তো। এরা এদের বউকে কখনো পর্দার আড়ালে বার করে না। ওরা সবসময় পর্দার ভেতরে থাকা চরিত্র মাত্র। আমিও এখান থেকে যেতে পারলে বাঁচি জানেন তো। কিন্তু দাঁড়ান, আমি একটা ফোনটি পেয়েছি, চুপ করে আমার সঙ্গে আসুন। ভানু কাকা ভদ্রলোক তখন ভেতরে গিয়েছে। দোকানে আর কেউ নেই এমন সুযোগ দেখে চুপ করে সেই মেয়েটি বাইক চালায় আর অনুসরণ করতে বলে ওদেরকে। খোলা মাঠের মাঝখানে ছোট্ট একটা কুঁড়ে ঘর। ওইটাকে নির্দেশ করে মেয়েটি বলে, এখানে চুপ করে গিয়ে থাকুন, একটা কথা বলবেন না। আমার প্রথমেই বোঝাটা উচিত ছিল। কাকা আপনাদেরকে খেতে দিতে চায়, দেবে কি করে? দিলেই তো গর্দান যাবে। রাজা এখানকার আতঙ্ক। আপনারা এসেই সব থেকে বেশি ভুল করেছেন। কেন পরিচয় দিয়েছেন লোকের কাছে আপনারা সাংবাদিক? বলুন তো, যদি আম পাবলিক হতেন, কোনো কাজের সূত্রে আসতেন, এখানে কেউ কিচ্ছু আপনাদের বুঝতে দিত না। যেহেতু আপনারা সাংবাদিক, সেহেতু আপনাদেরকে আতঙ্ক দেওয়া এদের কাজ। আপনারা বাইরে গিয়ে প্রচার করবেন এখানকার আতঙ্কের কথা, আর তাহলে আর 5টা প্রশাসনিক কর্তা, এমএলএ, এমপি এই জায়গাটায় হাত বাড়ানোর সাহস দেখাবে না, কারণ জানবে এখানে গেলেই গর্দানটা যাবে। এটা আতঙ্কের এলাকা সব দিক থেকে। মেয়েটির চোখে মুখে ভয়ের লেশ মাত্র নেই।
বোঝাই যাচ্ছে দীর্ঘদিন ধরে অত্যাচার সহ্য করতে করতে সে পাথর প্রতিমা হয়ে গিয়েছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ বলল সুতাপা। মেয়েটি ওদেরকে দাঁড় করিয়ে রেখে ওই ঘরের ভেতর ঢুকিয়ে দরজায় তালা বন্ধ করে দিল। বলল, টু শব্দ করবেন না, মেয়েটার মুখটা চেপে ধরে রাখবেন, তাও ভালো, ওকে চিৎকার করতে দেবেন না। এই ঘরটা কেউ পোড়াবে না। এই ঘরে এখানে অনেক গোপনীয় কাজ হয়। এর মাটির তলায় অনেকের কঙ্কাল আছে, সুতরাং কেউ এসে এখানে হুজ্জুতি করবে না, কারণ এখন মোবাইলের যুগ তো। কে কোথা থেকে ভিডিও করে রাজার নামে বদনাম রটিয়ে দেবে। হ্যাঁ, বাড়ির চারিদিকে এসে হুজ্জুতি মারতে পারে, চিৎকার চেঁচামেচি করতে পারে, আগুন লাগানোর ভয় দেখাতে পারে, তবুও কিন্তু বেরোবেন না। এই ঘরটা কেউ পোড়াবে না। আজ থেকে 10 বছর আগে আমার বাবা মাও এখানে আমাকে রেখে চলে গিয়েছিল। আমার বাবা মাকে নিয়ে ওরা মোটরসাইকেলে করে চলে গিয়েছিল। হ্যাঁ, আমার সুন্দর মুখশ্রী দেখে আমাকে রেখে গিয়েছিল রাজার ছেলের বউ করবে বলে। রাজা তখনও মেয়েদের উপর অত্যাচার করত। কত রকম ভাবে অত্যাচার করে করে যে জানেন। রাজার বাবা ছিল উকিল, মা গৃহশিক্ষিকা। ছোটবেলা থেকে নাকি বাবা মা রাজাকে এতটুকু সময় দিতে পারতো না। বয়স সন্ধি বাড়ার সাথে সাথে রাজার মধ্যে পরিবর্তন আসতে শুরু করে। বাবা মায়ের টাকা দেখে সে বড় হয়েছে, তাই ভেতরে ভেতরে একটা হিংস্র পশু জন্মাচ্ছিল ওর মধ্যে। ক্লাস 7-8 যখন পড়ে, তখনও বাবা মায়ের কাছে মার খেত সে তার রূঢ় ব্যবহারের জন্য, মানুষকে ছোট নজরে দেখার জন্য। কিন্তু বাবা মা বুঝতে পারেনি ওই ভালো করে না বুঝিয়ে থাপ্পড় চপ্পড় মেরে সন্তানকে কখনো মানুষের মতো মানুষ করা যায় না। সন্তানকে বোঝাতে হয় স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে। হয়তো ওটা ওনাদের লালন পালনের ত্রুটি ছিল, আর সেইটার কারণেই রাজা আজকে এরকম বেহারা, এইরকম বেপরোয়া। কাউকে কাউকে সে পরোয়া করে না। আপনারা তো কোথাকার ছাড় বলে নিঃশ্বাস ছাড়ে মেয়েটি। তারপর সে গাড়িটা নিয়ে চলে যায় সোজা রাস্তা দিয়ে। চারিদিকে বাবলা গাছের সারি, ক্ষেতের মাঝখানে গাছ, আর গাছের চারিদিকে যেন আতঙ্ক ছড়িয়ে। ক্ষেতের ঠিক মাঝখানটায় গাছের তলাতেই এই ঘরটা। ঘরের ভেতর ঢুকে মেয়ের হার্টবিটের শব্দটা যেন বুকের মধ্যে বিঁধছিল দুটো মানুষের। সুতাপা প্রলাপ বকছিল আর শতরূপ বলছিল, চুপ করো, মেয়েটা অনেকবার বুঝিয়ে দিয়ে গেছে, কথা বলো না, পরিবেশটা একদম একদম নিঝুম, তোমার সামান্য একটু কথাও কিন্তু। বলতে বলতে অনেকগুলো বাইকের শব্দ, বাইক আরোহীরা এসে চিৎকার করছে। দরজার সামান্য ফাঁক দিয়ে দেখতে পায় শতরূপ এক একজনের হাতে বটি, কাটারি, আরো কত কি যন্ত্র, যেন পারলে ওদেরকে কুটি কুটি করে কেটে এখানেই। এগিয়ে এদিকে তালা দেওয়া, এ মনে হয় আমাদের কৃষ্ণাদির কাজ। ঠিক ঠিক শুভদার সঙ্গে কৃষ্ণাদি এখানে এসেছিল। মেয়েটির নাম তাহলে কৃষ্ণা, যাকে শুভ নামে একটি ছেলে মানে রাজার ছেলে এখানে এসে শোষণ করে। বিয়ের আগেই ফষ্টি নষ্টি শুরু করেছে। তবে হ্যাঁ, শুভদা কিন্তু বলেছে ফুলসজ্জার দিন কৃষ্ণাদিকে আমাদেরকে ভাগ দেবে, নাহলে কিন্তু আমরা কাজ করব না। এখানে একটা নিয়ম আছে, সিস্টেম আছে। রাজাদাও যাদের সঙ্গে থাকতো, আমরা তো তাদেরকে চেকে দেখেছি, কেউ নোনতা, কেউ মিষ্টি, কেউ তিখি, সবকটা মালখোর। অনেকক্ষণ ঘরের চারিদিকে ঘুরল। হঠাৎ করে বাচ্চা মেয়েটা ঘুমিয়ে উঠেছিল। মাঝে মাঝে সুতাপার মনে হচ্ছে এই বুঝি মেয়েটা শেষ নিঃশ্বাস ফেলছে, মা হয়ে মেয়েকে চোখের সামনে মরতে দেখবে। ভাবতে পারে না একদিন না খেয়ে মানুষ মরে না, কিন্তু তবুও। অনেকক্ষণ চুপচাপ থাকার পরে শতরূপ বলে, বোধহয় চলে গিয়েছে। বাইকগুলো স্টার্টের শব্দ এবং প্রত্যেকটা বাইক হনহন করে বেরিয়ে যায়। ঘড়ির কাঁটায় তখন রাত 11:15। একটা কালো রঙের ওড়না জড়িয়ে কৃষ্ণা আসে। দরজা তালা খোলার সঙ্গে সঙ্গেই ওদের ভেতরে আতঙ্ক 10 গুণ বৃদ্ধি পায়। কে কে বলে ওঠে সুতাপা, চিৎকার করো না। আমি। মেয়েটি ঢোকে। তোমার নাম কৃষ্ণা? কে বলল? বলো না তোমার নাম কৃষ্ণা। হ্যাঁ, কৃষ্ণা, সেই কৃষ্ণ যেই কৃষ্ণ একসময় অষ্টসখীর সঙ্গে, আর এখন আমি সেই কৃষ্ণা যে অষ্টসখীদের মধ্যে হয়ে অষ্টপুরুষের সঙ্গে। থাক, আমার আতঙ্কের কথা না হয় নাই শুনলে, মেয়েটাকে নিয়ে তো পালাও, ওর মধ্যে আমি আমাকে দেখতে পাচ্ছি। মেয়েটি টিফিন বাক্সের মধ্যে করে খাবার নিয়ে এসেছে। এতে সামান্য একটু ছিল, দেখো অনেক লুকিয়ে কষ্টে নিয়ে এসেছি, মেয়েটাকে খাওয়াও। মারে, ওমা তাকা, মা শোনা তাকা মা। সুতাপা ডাকে তার মেয়েকে। কৃষ্ণা বিরাট বড় একটা জলের বোতল নিয়ে এসেছে। জলের বোতলে ঝাড়টা চোখে মুখে মারার সঙ্গে সঙ্গে মেয়ে তাকায়। খেয়ে নে, খেয়ে নে। টিফিন বাটিতে ভাত,
আর ইলিশ মাছ দেখে মেয়েটি কি করবে বুঝতে পারে না। খাইয়ে দিতে থাকে সুতপা। এই প্রথম মেয়ে কোনো রকম বায়নাক্কা না করে ভাত খায়। চোখ দিয়ে টপ টপ করে সুতপা জল পড়ছে মেয়ের খাওয়া দেখে। রাক্ষসের খিদে মেয়েটার পেটের মধ্যে হয়েছে। এক বাটি ভাত নিজেই সাবার করে দেয়। সামান্য একটু পড়ে থাকে স্বামী স্ত্রীর জন্য। সেখান থেকে একদলা একদলা করে ওরা খেয়ে জল খায়। কৃষ্ণাকে বলে, অসংখ্য ধন্যবাদ দিদি। বাচ্চা মেয়েটি জল খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। ওকে আর ডেকো না দিদি, এর মধ্যে জামা কাপড় রয়েছে। আর শোনো, সারাদিন তোমাদের চোখে সানগ্লাস আর মুখে মাস্ক ছিল তো? হ্যাঁ ছিল, মুখে মাস্ক আর সানগ্লাস সারাদিন ছিল। হে একমাত্র এই ঘরে ঢোকার পর থেকেই। এই তাই তো, আমরা আজকে সানগ্লাস আর এটা মাস্ক খোলার কথা ভুলে গিয়েছি। কিন্তু হোটেলে বাথরুমে হাত মুখ ধুতে গিয়ে, ও ঠিক আছে, হোটেলে কোনো সিসিটিভি নেই, সুতরাং কেউ বুঝতে পারবে না। তোমরা এখন সানগ্লাস আর মাস্ক পরবে না, ওগুলোকে বিসর্জন দিয়ে যাও। আবার কিনে নিতে পারবে জীবন থাকলে। আর এই যে আমি ব্যাগে করে জামা কাপড় নিয়ে এসেছি, এগুলো পরো। তোমার মেয়েকে ছেলে সাজাও। একেই ও জিন্সের প্যান্ট আর টপ পরে রয়েছে, তবুও এখন হাফ প্যান্ট গেঞ্জি পরাও। আর দিদি তুমি এগুলো ছাড়ো, ছেড়ে কুর্তি প্যান্ট পরো। আর দাদা আপনিও দেখুন গায়ে হয় কিনা, না হলে ঠেসে ঢোকান। আর আমার বাইকটা নিয়ে যান। কিন্তু কিন্তু তুমি, বলে শতরূপ, আমার যা হয় হবে, আমি এখান থেকে হেঁটে যেতে পারবো। আর আমি এখান থেকে যেভাবেই যাই না কেন, আমাকে ঠিক কেউ তুলে নিয়ে যাবে। আমি তো 12 ভাতারি মেয়ে মানুষ, সবাই আমাকে ভোগ করার জন্য রেডি। আমি তো রাজার ছেলের বউ না, রাজা নিজে যেরকম তার ছেলেও তাই হবে। আমাকে তো বলেই রেখেছে ফুল সোজার রাতে নাকি আমাকে অষ্টবর্ণের লীলা করতে হবে। যাই হোক, মেয়েটি হাসে। কি ধৈর্য শক্তি, ক্ষমতা মেয়েটার! যার ত্রিভুবনে বাবা মা নাই দিদি, তার কেউ নেই। কৃষ্ণা চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে। ওরা আর কথা বাড়ায় না। কৃষ্ণা ঘর থেকে বেরিয়ে পাহারা দেয় খানিকক্ষণ। ওরা নিজেদের পোশাকটা বদলে দেয়, মেয়েকে ডেকে ছেলেদের পোশাক পরায়, গাড়িতে বসে চাবিটা নেয়। কিন্তু এই গাড়িটা জাহান্নামে বিসর্জন দিয়ে দিও। পারলে কোনো গরিব ভিখারিকে দান করে দিও। আর তোমরা যদি চালাতে পারো চালিও, কিন্তু আমার মতে তোমরা চালিও না, কারণ এই গাড়ির তো খোঁজ পড়বে। এমন কাউকে দিয়ে দিও যেখান থেকে এই গাড়ির কোনো খোঁজ না পাওয়া যায়, কোনো দোকানে, যেখানে ভেঙে চুরে নতুন একটা মডেল তৈরি হবে। আমি মানুষটা তো পারলাম না ভেঙে চুরে নিজেকে গড়ে নিতে, আমিও তো একটা মাটির দলা, তাই না দিদি? কিন্তু এই জীবনে এই মাটির দলাকে আর শুধরানো যাবে না, কিন্তু ওই শিশুটাকে শুধরানো যাবে। শিশুরাও মাটির দলার মতোই হয়, বড় হয়ে গেলে শক্ত পোড়া মাটি হয়ে যাবে, তখন আর পরিবর্তন হবে না। ওর মন এখনো কাগজের মতো। ওকে নিয়ে তোমরা পালাও। দাঁড়িয়ে থাকে কৃষ্ণা। গাড়িটা স্টার্ট করার আগে দাঁড় করে দেয় আবার। খবরদার গ্রামের অলিগলির মধ্যে দিয়ে যাবে না, একদম সোজা বেরিয়ে যাও নাক বরাবর। সোজা গিয়ে বাদিক যাবে, আবার বাদিক সোজা গিয়ে ডান দিক যাবে, তাহলে তোমরা হাই রোড পাবে। মাথায় রেখো, অলিগলির ভেতর দিয়ে কিন্তু খবরদার যাবে না। অলিগলির ভেতর দিয়ে কিন্তু প্রত্যেকটা বাড়িতে গিয়ে রাজার লোকেরা খোঁজ করবে তোমাদের খুন করার জন্য। এই গ্রামে আজ পর্যন্ত কেউ কোনো সাহস দেখাতে আসেনি, তোমরা এসেছো, সুতরাং তোমাদেরকে মার্ডার করা ওদের কাজ। চুপচাপ পালিয়ে যাও দিদি, মেন রাস্তা ধরে। গেটটা পার হতে পারলে, একবার কালীনারায়ণপুর ঢুকতে পারলেই তোমরা বেঁচে গেলে, কারণ ওখানে আর রাজার কোনো কথাই চলে না। গোটা রাস্তাটা আতঙ্কের মধ্যে দিয়ে এসেছে ওরা। ছেলেটাকে মেয়েটাকে বুকের মধ্যে আঁকড়ে ধরে কান্নাকাটি করছিল সুতপা, তবে মনটাকে এবার শক্ত করেছে। যেই ওরা গেটের কাছে এলো, সঙ্গে সঙ্গে 4-5টা বাইক ওদেরকে ঘিরে ধরলো। পেছনে বাইক, সামনে বাইক, আগে বাইক, কিন্তু প্রত্যেকটা বাইকই উল্টো দিকে। ওরা যেই দিকে তার ঠিক উল্টো দিকে, মানে ওরা যাচ্ছে আর এরা ফিরছে। খুঁজেই পেলাম না রে। একজন গেটের এপারে আর 5-6 জন গেটের ওপারে। কোথায় গেল বলতো? কিন্তু এত রাতেও প্রত্যেকের কথা শোনা যায়। ট্রেনটা পাস হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আতঙ্কের প্রহর 10 গুণ বাড়ে। হৃদস্পন্দন একে অপরে শুনতে পাচ্ছে ওরা। ছেলে ফেলেগুলো কথাবার্তা বলছে, ওরা কালীনারায়ণপুর ঢুকে গেলে আর কিচ্ছু করার নেই, ওখানে আর আমাদের রাজত্ব নেই, বুঝলি? সুতরাং ওখানে রয়েছে পটুদা, ছেড়ে দে, সে আবার রাজাটাকে সহ্য করতে পারে না। সৎ ভাই তো, বাপের বীর্য না, ওই জন্যই তো বীর্যগ্রামে ফেলে রেখেছে। বাইকগুলো যখন ওদের পাশ কাটিয়ে যাচ্ছে, তখন খুব আস্তে স্পিডে রাজাও এগোচ্ছে, এবং এগোনোর সঙ্গে সঙ্গে একবার তাকিয়ে নেয় সুতপা, শতরূপ আর ওর বাচ্চাটার দিকে। যদিও মুখশ্রী চিনতে পারে না, কারণ সারাদিন চোখে সানগ্লাস আর মুখে মাস্ক থাকার দরুন এইটুকু উপকার ওদের হয়েছে। বাইকগুলো বেরিয়ে যাওয়ার পরে স্বস্তির নিঃশ্বাস ফেলে সুতপা, বলে, স্পিড বাড়াও, শিগগির চলো। তুমি খেপেছো? যেইভাবে যাচ্ছি সেইভাবেই যাব,
ওরা কিন্তু অনেক দূর গিয়ে ফলো করবে, যতক্ষণ না মিলিয়ে যাচ্ছে। কাঁচটা দিয়ে লক্ষ্য করো। ওদের গাড়ি মিলিয়ে যাওয়ার পরে স্পিড বাড়ানো হয় এবং কালীনারায়ণপুর স্টেশনটা পার করার পরই সন্ন্যাসী বাজার ঢোকার সঙ্গে সঙ্গেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সুতপা। মেয়েটাকে নিয়ে হাউ হাউ করে কাঁদতে থাকে। গরমের দিনে রাস্তায় তখন অসংখ্য লোকের ভিড়। কোথায় ছিল এত লোকজন? এতক্ষণ ওরা যেই গ্রামে যে আতঙ্কে কাটিয়ে এসেছে সেটা কি আদৌ বীরনগর ছিল নাকি বীরজপুর আতঙ্কের গ্রাম ছিল? ঘটনার দুঃখর দিন কেটে গেছে আজ প্রায় বছর 7। এখন মেয়ে অনেক বড়, একটা গাড়িতে মেয়েকে ধরে না, তাই আশেপাশে ছাড়া পুলিশে ধরবে বলে ওরা 3 জনে মিলে বাইকে করে বেরোয়ও না। আজকে গেছে বীরনগর হাটে মেয়ের জন্য একটা পেট ডগ কিনবে বলে। বাড়িতে আসার পরে মেয়েকে অনেক ট্রিটমেন্ট করাতে হয়েছে, ডক্টর দেখাতে হয়েছে, সাইকোলজিস্টের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়েছে। মেয়েটি মানসিক দিক থেকে ভীষণ ভীত হয়ে গিয়েছিল। স্কুল যেতে ভয় পেত, কারোর সাথে কথা বলতো না, খেত না পর্যন্ত, সারাদিন মায়ের কোলে বসে থাকতো। ওই মেয়েকে সুস্থ করিয়ে বীরজপুরের স্মৃতি ভোলাতে অনেকটা বেগ পেতে হয়েছে। চাকরি ছাড়তে হয়েছে সুতপাকে। যা রোজগার করে এখন শতরূপ, আর তাতেই চলে। বাড়ি ফেরার পর নিজেদের এই যে ভয়াবহ বর্ণনাটা কাউকে করতে পারেনি ওরা, আজও করেনি। কেবলমাত্র সন্ন্যাসী বাজারে ঢুকে বাইকটা ফেলে দিয়ে এসেছিল। পরের দিন গিয়ে সেই বাইকের আর হদিশ পায়নি। রেখে এসেছিল একটা গাড়ির দোকানের সামনে। ওই দোকানদারই কাজ ছেড়ে দিয়েছে। আর পুলিশে যদি খোঁজ করেও তাকে করবে। এখানকার নেতা হাতা আর ওখানকার হাতা তো আলাদা। দুইজনে আবার টাইপ রয়েছে তো প্রবল পরিমাণে, কেউ কাউকে সহ্য করতে পারে না। দুজনের বাপি তো একই বীর্যের তৈরি, তবে মালখানা ফ্যাক্টরি যেখানে তৈরি হয়েছে সেই পেট, মায়ের পেট দুটো আলাদা। হঠাৎ করে গেটের সামনে দাঁড়িয়ে পড়ে শতরূপ, সুতপা আর মিলি। বাইকে নয়, 4 চাকা গাড়িতে। শতরূপের ব্যবসার অনেক উন্নতি হয়েছে। হঠাৎ করে সুতপা ওদের ডান দিকের একটা গাড়ির দিকে তাকায়। কালো রঙের গাড়ি, কাঁচটা সামান্য খোলা। ড্রাইভারের সিটে বসে রয়েছে সেই ব্যক্তি। সেই আতঙ্কের মুখটাকে সুতপা আজ পর্যন্ত ভুলতে পারেনি। পেছনে মিলি বসে রয়ে মোবাইল ঘাটছে, কানে হেডফোন গোজা। আর পাশাপাশি স্বামী স্ত্রী 2 জন বসে রয়েছে পাশাপাশি। গাড়িতে যেখানে ড্রাইভারের সিট সেইখানে বসে রয়েছে শতরূপ। শতরূপকে চিমটি কেটে সুতপা চোখের ইশারায় দেখায় ওদের ডান দিকে দাঁড়িয়ে থাকা গাড়িটার দিকে। দুটো গাড়ি রেলগেট পার করবে। দেখো, চেনা চেনা লাগছে না? বীরজপুরের আতঙ্ক। চুপ করে থাকো, মেয়ে শুনতে পাবে। না না। হঠাৎ করে চোখটা যায় পেছনের সিটে বসা কৃষ্ণা। কৃষ্ণা বধূ বেশে বসে রয়েছে, আর ওকে চারিদিক থেকে ঘিরে রয়েছে অসংখ্য নগ্ন পুরুষের হাত। কে নেই সেখানে? এই প্রত্যেকটা মুখকে চেনে ও। হয়তো কৃষ্ণাকে ভোগ করার পর এখন আবার বিক্রি করে দেওয়ার পালা চড়া দামে। যেগুলো হচ্ছে এখানে, এক মেয়েকে বাঁচাতে গিয়ে আর এক মেয়ের অস্তিত্ব বিলীন করতে হয়েছে সুতপাকে। তবে কৃষ্ণাকে কোনোদিন সে ভোলেনি, আর হয়তো কোনোদিন ভুলবেও না। বীরজপুর গ্রাম এখনো হয়তো অনেক এলাকাতেই আছে, আর থাকবেও। ভয় আর আতঙ্ক না থাকলে মানুষ কেন শাসক দলকে মানবে? তাই ভয় দেখাতেই হবে, যেভাবেই হোক। জান ছিনিয়েই হোক, অথবা জান দিয়ে। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরো একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরো নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।